আসসালামু আলাইকুম। গল্প অতৃপ্ত চাহনা সম্পূর্ণ নতুন একটি গল্প আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সূচনা পর্ব। আমার বয়স যখন 4 বছর, তখন 26 বছরের এক সুদর্শন লোকের সাথে আমার বিয়ে হয়। অথচ আমি আজও জানি না সে কে, কি তার পরিচয়, কিংবা সে দেখতেই বা কেমন। তৃতিকার এহেন কথা শুনে তার পাশে বসে থাকা মেয়েটি বিস্ময়ে চাহনিতে তার দিকে তাকায়। দুজনের পরিচয়টা খুব বেশিক্ষণের নয়। তারা এক বড় কর্পোরেট অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। শিক্ষাগত যোগ্যতায় তৃতিকা তার পাশে বসে থাকা মেয়েটির চেয়ে বেজায় ছোট। সবেমাত্র এইচএসসি পাশ করে ভার্সিটিতে উঠেছে সে। আর তার পাশে বসে গল্প আলাপ শোনা মেয়েটার গ্রাজুয়েশন কমপ্লিট। ইন্টারভিউ এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল বিধায় দুজনে টুকটাক পরিচিতি হতে শুরু করে। এরপর ধীরে ধীরে ক্রমশই তাদের গল্প আলাপ দীর্ঘ হতে শুরু করে। তৃতিকার পাশে বসে থাকা মেয়েটার নাম সিমরান, আর তৃতিকার পুরো নাম তৃতিকা তালুকদার। বয়সের আর সবার চেয়ে ছোট হলেও তার কাঁধে দায়িত্বের ভারটা অনেক বেশি। তাই তো এই বয়সেই একটা ভালো চাকুরির খোঁজে মস্ত বড় এই ঢাকা শহরে একা একাই ছোটাছুটি করে বেড়াচ্ছে। মেয়েটা দেখতে ভারী ফর্সা, গোলগাল মিষ্টি চেহারা, কোমর পর্যন্ত লম্বা সিল্কি চুল, তবে কিছুটা এলোমেলো, অতিরিক্ত মোটা কিংবা চিকুন নয়, শারীরিক গঠনে একদম আদর্শ। তবুও মনে হবে বহুদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করায় ও অযত্নে অবহেলায় তার অবস্থা খুবই করুণ। তৃতিকার পরনে সাধারণ একটা সাদা কুর্তি, সাধারণ হলেও বেশ পরিপাটি। কাঁধের একপাশে সাদা ওড়নাটা ঝুলিয়ে দিয়েছে। তবে এসবের মাঝেও তার চোখে মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ বিদ্যমান। দেখতেও অনেক বেশি ক্লান্ত ও হতাশায় নিমজ্জিত লাগছে। এছাড়া আশেপাশের সকল লোকজনও যে তার থেকে অনেকটা ভিন্ন। সকলের গায়েই নানান সব নামি দামি পোশাক, কত স্টাইলিশ ভঙ্গিতে চলাফেরা, অথচ সে কত সাধারণ। না চাইতেও এক তীব্র হতাশা ও বিব্রত বোধ কাজ করছে নিজের মাঝে। তবে সিমরান মেয়েটা খানিকটা ভিন্ন লেগেছে তার কাছে। আর সবার মতো মডার্ন স্টাইলিশ হলেও হুট করে তার সাথে গল্প জুড়ে দেওয়ার ব্যাপারটা তার বেশ ভালো লেগেছে। আর এভাবেই একটা পর্যায়ে গিয়ে তৃতিকা তার নিজের সম্পর্কে নানান গল্প আলাপ করতে শুরু করে। সিমরান তৃতিকার দিকে চেয়ে অবাক সুরে বলে ওঠে, সিরিয়াসলি, তুমি কি আমার সাথে মজা করছো? তৃতিকা কিঞ্চিত মৃদু হেসে ফেলে, আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি মজা করছি না। ছোটবেলা থেকেই এমনটা শুনে আসছি। কে বলেছে তোমায় এসব? তোমার বাবা মা? আমার বাবা মা বেঁচে নেই। আমার সবেমাত্র বুঝ হতে শুরু করেছে ওই সময়, তখন এক ভয়ঙ্কর মহামারী রোগ গ্রামে ছড়িয়ে পড়েছে। ওহ হ্যাঁ, বলে রাখা ভালো, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামেই আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। তো ওই সময় আমাদের গ্রাম জুড়ে প্রায়ই নানান রোগব্যাধি দিয়ে ছেয়ে থাকতো। গ্রামের বেশিরভাগ মানুষের জ্ঞান স্বল্পতা ও ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলতো না বিধায় এই সমস্যা সময়ের সাথে সাথে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তবে ওই সময়ে হঠাৎ দেশি বিদেশি কিছু স্বাস্থ্যসেবা কর্মী আমাদের গ্রামে আসে। শুনেছি তাদের সাথে নাকি আরও কিছু ব্যবসায়িক লোকও আসে। তার মাঝে একজন ছিল আমার সেই স্বামী। তৃতিকা এইটুকু বলতেই থেমে যায়। আকস্মিক বিস্তৃত মুচকি হেসে ফেলে। ওর হাসিটা সিমরানের কাছে বোধগম্য, তবে তৃতিকাকে নিয়ে আগ্রহটাও বেশ জোরালো। সে একটুও সময় নষ্ট না করে বলে ওঠে, এরপর কি হয়েছিল?
সিমরানের আগ্রহ দেখে তৃতিকা আবারও মুচকি হাসে। পরক্ষণেই আবারও বলতে শুরু করে, ওই মহামারীতে গ্রামের অনেক লোক মারা যায়, আমার বাবা মাও অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে যায়। আমার পরিবার বলতে শুধু আমার বাবা মাই ছিল। এমনিতেই গ্রামে আরও নিজের কিংবা দূরসম্পর্কের আত্মীয় স্বজন রয়েছে, চাচা মামা মোটামুটি অনেকেই আছেন। তাছাড়া আমার তালুকদার বংশ গ্রামের মধ্যে যথেষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। কিন্তু ওই যে স্বল্প জ্ঞান মহামারীতে মোটামুটি আর সবার মতো আমাদেরও সব কিছু শেষ হয়ে যায়। দেশি বিদেশি স্বাস্থ্যসেবা দলগুলো গ্রামের উন্নয়নের পাশাপাশি নিজেদের মতো অনেক কিছুই আত্মসাৎ করে নিয়ে যায় এই বোকাশোকা গ্রামবাসীদের কাছ থেকে। তো মূল ঘটনায় আসি। ওই যে কয়েকজন ব্যবসায়িক লোক এসেছিল না, তাদের মাঝে যার সাথে আমার বিয়ে হয় আর কি, সে নাকি অত্যন্ত ভদ্র মানুষ ছিল, সবার থেকে ভালো মানুষ ছিল, সবার মাঝে ভালো মানুষ ছিল। আর সকল ব্যবসায়ীর চেয়ে বয়সও খানিক ছোট ছিল। দেখতে নাকি একদম বিদেশি রাজপুত্রের মতো। অবশ্য হবেই না কেন, শুনেছি সে নাকি বিলেত লন্ডন থেকে দেশে এসেছিল। এমনিতে বাংলাদেশি, কিন্তু হয়তো তার বাবা মায়ের মাঝে একজন ব্রিটিশ ও একজন বাঙালি ছিল। তো সব মিলিয়েই অল্প কয়েকদিনের মাঝে লোকটি গ্রামের সবার কাছে বেশ প্রিয় পাত্র হয়ে ওঠে। আর তার থাকার ব্যবস্থা করা হয় আমাদের তালুকদার বাড়িতে। বেশ ভালোই কদর ছিল বিধায় বাহিরের অনেক মেহমানদেরকেই আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হতো। আর ওই সময় আমার তালুকদার বাড়িতে দাদা বাবা চাচারা মিলে মোটামুটি সকলেই একসাথে থাকতো। এক কথা একটা সাজানো গোছানো যৌথ পরিবার ছিলাম। কিন্তু মহামারীতে সর্বপ্রথম যখন তালুকদার বাড়ি হতে আমার দাদাভাই অসুস্থ হলো, তখন থেকেই যেন ধ্বংসের সূচনা হয়। দাদাভাইয়ের অবস্থা তখন বেজায় খারাপ। বাবা চাচারা মিলে দূর দূরান্তর হতে ছোটাছুটি করে নানান ডাক্তার ওষুধ এনেও কোনো আশানুরূপ ফল পাচ্ছে না। এই অবস্থায় দাদাভাই এক অদ্ভুত জেদ ধরে বসে। নাতি নাতনিদের মাঝে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয়। ওদিকে সেই লোকটিও অল্প দিনের মাঝেই তার অত্যাধিক পছন্দের পাত্র হয়ে যায়। তারপর আর কি, জীবনের শেষ পর্বে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দাদাভাই তার শেষ আবদার হিসাবে আমার আর সেই লোকটার বিয়ে দিতে চায়। ভাবা যায়, একটা 4 বছরের অবুঝ বাচ্চার সাথে 24 বছরের এক লোকের বিয়ে। ব্যাপারটা আমার কাছে হাস্যকরই বটে। সিমরানের বিস্ময় যেন কাটছেই না। সে বিস্ময়ের সাথে আবারও বলতে লাগলো, তারপর সেই লোকের সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? লোকটি শিক্ষিত ছিল। তার কাছে দাদাভাইয়ের ইচ্ছেটা অদ্ভুত ঠেকলেও বিয়েটা হয়তো তার কাছে অসম্পূর্ণ অর্থহীন ছিল। অবশ্য হওয়ারই কথা। এমন আজব বিয়েটা কি তার মতো বিদেশি শিক্ষিত লোক মালুমে নেবে? কিন্তু গ্রামবাসী কিংবা আমার পরিবার তো আর তার মতো চিন্তাধারার ছিল না। সে দাদাভাইয়ের কথা মতো ওই রাতেই আমাকে বিয়ে করে। দাদাভাইয়ের জীবন তখন বাঁচা মরার মাঝপথে। চাচিদের কাছে গল্প শুনেছি, আমাকে নাকি গভীর রাতে ঘুম থেকে তুলে বিয়ে দেওয়া হয়। কাঁচা ঘুমের জন্য আমি নাকি সে কি কান্না। তবুও ওই মাঝে রাতে কাজী ডেকে আমাদের বিয়ে সম্পন্ন হয়। অথচ আমি জানলামও না বুঝলামও না আমার জীবনের সাথে কি হয়ে গেল। আর ওই রাতেই ভোর হবার আগেই দাদাভাই সবাইকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। এরপর একে একে অল্প কদিনের মাঝে আমার বাবা মায়েরও তৃতিকা নিজের কথা অসম্পূর্ণ রেখেই দীর্ঘশ্বাস ফেলে। ওদিকে সিমরানও খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, তারপর কি হয়েছিল? সেই লোকটির সাথে তোমার তো বিয়ে হয়েছিল, তবে তোমার কি তার কথা একটুও মনে নেই?
কিভাবে মনে থাকবে? সে তো আর থাকেনি, মানে চলে গিয়েছে। বিয়ে মানে শুধু দুটো ব্যক্তির মাঝের বন্ধন নয়, এখানে নানান নিয়মকানুন থাকে, দায়িত্ব পালন করতে হয়, একে অপরের দায়িত্ব নিতে হয়। অথচ আমার তখন ওসবের বুঝ নেই, আর তার কাছে সবই ছিল হয়তো ফেলনা। বিয়ের অল্প কিছুদিনের মাঝে যখন বাবা মা মারা গেল, তার কদিন বাদেই নাকি হুট করে তিনি গায়েব হয়ে যায়। তোমার কথা ঠিক বুঝলাম না, গায়েব হয়ে যায় মানে? মানে এক রাতের পর তাকে আর কেউ খুঁজে পায়নি, কাউকে না জানিয়েই বাড়ি থেকে রাতের আধারে গ্রাম ছেড়ে চলে যায়। সকালবেলায় সকলে তন্ন তন্ন করেও আর কেউ তার খোঁজ পায় না, এমনকি তাকে খুঁজতে চাচারা কয়েক শহর অবধি তল্লাশি চালিয়েছিল, কিন্তু তেমন একটা লাভ হয় না। তিনি গায়েব তো একদমই গায়েব। তৃতিকার সব কথা শুনে সিমরানের যেন বিস্ময় কাটছে না, সে অবাক স্বরে আওড়ায়, সিরিয়াসলি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না, কিভাবে কি? তৃতিকা আবারও কিঞ্চিত মুচকি হাসে, চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। এখনও আরও অনেক লোকজনের ইন্টারভিউ দেওয়া বাকি, মোটামুটি সকলেই অপেক্ষা করে করে এখন অনেকটাই ক্লান্ত। এরই মাঝে সিমরান আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, আচ্ছা তোমার সেই হাজবেন্ড, ওনার নাম কি? জানি না। সিরিয়াসলি, নামও জানো না? এটা কোনো কথা? তৃতিকা মুচকি হেসে বলতে লাগে, তার নাম শুধু জানতো আমার দাদা ভাই। দাদা ভাই তাকে তালুকদার বাড়িতে মেহমান হিসাবে এনেছিল, কিন্তু দাদাভাই সহ গ্রামের সবাই ডাকে এক নামে ডাকত, বাবু সাহেব। উনি খুব অল্প সময়ের জন্য গ্রামে ছিলেন, আর এই অল্প সময়ে কেউই সেভাবে তার সম্পর্কে জেনে উঠতে পারেনি। অবশ্য সেই সময় গ্রামের দুর্দশায় কারই বা এত তদারকি করার অবস্থা আছে? তাই সবাই তাকে ভালোবেসে শুরু থেকেই বাবু সাহেব বলে ডাকত। এমনিতেও বিদেশি লোক ছিল, তাই হয়তো। সিমরান খানিকটা ভাবুক স্বরে বলে, ব্যাপারটা ভালোই কমপ্লিকেটেড। আচ্ছা, যদি আবার কখনো তার সন্ধান পাও, তবে কি তুমি তখনও নিজেকে তার স্ত্রী হিসাবে পরিচয় দেবে? তোমার আর তার বয়সের গ্যাপটা তো যথেষ্ট। সিমরানের কথা শুনে তৃতিকা দাঁত খুলে হেসে ফেলল, তবে সে হাসিতে আওয়াজ হলো না, কিন্তু আকস্মিক দৃশ্যমান হলো বাম পাশ বরাবর চকচকে গ্যাসদাত, যা ঠিকই সিমরানের নজরে ধরা দেয়। মেয়েটিকে সব মিলিয়ে তার কাছে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। যথেষ্ট বললে হয়তো ভুল হবে, অসম্ভব সুন্দরী সে। তার আমার বয়সের গ্যাপ কম করে হলেও 22 বছর, ভাবতে পারছেন? এতদিনে নিশ্চিত সে এক 40 বছরের চুল পাকা কাকু মামুদের মতো হয়ে গিয়েছে। হা হা হা। তৃতিকার আকস্মাৎ হাসিতে সিমরান ভড়কে যায়। পরক্ষণেই সেও হেসে ফেলে বলে, আরে এটা কেমন কথা? শুরুতেই না বললে অনেক সুদর্শন ছিল সে, একদম বিদেশি রাজপুত্রের মতো। তবে শোনো মেয়ে, তোমার জামাই যদি সত্যিই লন্ডনের বাসিন্দা হয়ে থাকে, তবে এত চিন্তা করো না। ও দেশের মানুষ এদেশের মতো এই 40-45 বয়সেই চুল পাকা কাকা মামাদের মতো বুড়ো হয় না। 60 বছর বয়সেও তাদের ফিটনেস বডি দেখার মতো। কড়া কচি কচি মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে সেখানে, তোমারটা তো কেবল 40। সুগার ড্যাডি। এই বলতে না বলতেই তৃতিকা আবারও শব্দহীনভাবে গা দুলিয়ে হেসে উঠল। সিমরান তার হাসিতে কিছুটা ভড়কে গেলেও পরবর্তীতে সে নিজেও না হেসে আর পারল না। তবে তাদের গল্প আড্ডা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। নির্নিমেষেই ভেতর হতে নাম এলো সিমরানের ইন্টারভিউয়ের জন্য। সে শুরুতে কিছুটা নার্ভাস ফিল
করলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তৃতিকার কাছ থেকে কুশলাদি বিনিময়ের পর সে ইন্টারভিউ রুমে ভেতরে প্রবেশ করে। এদিকে এবার একা একা চুপচাপ বসে থাকে তৃতিকা। প্রায় সিরিয়ালের শেষের দিকে তার অবস্থান। আশেপাশের লোকজনও কমে গিয়েছে। এতক্ষণ সিমরানের সাথে ভালোই সময় কাটালেও এখন আর ভালো লাগছে না। চিন্তায় কেমন যেন সেও অস্থির হয়ে উঠেছে। চারপাশে এত কম্পিটিশন, অথচ তার এই মুহূর্তে একটা চাকরি না হলেই নয়। এই মস্ত বড় ঢাকা শহরে একা একটা মেয়ে হয়ে একা থাকা, তাও এমন আর্থিক সংকট নিয়ে কিভাবে সম্ভব? এই সব চিন্তার মাঝে সে যেন চিন্তিত হয়েও বসেছে। এই কোম্পানিতে তার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই, তাই আর এখানে অপেক্ষা করেও লাভ নেই। আর আজ সে ইন্টারভিউ দেবে না, এই ভেবে সে চলে যেতে নিলেও পরক্ষণেই ভাবতে লাগলো, এসব সে কি রকম পাগলামি করছে। সে তো কখনো এত সহজেই হাল ছেড়ে দেয় না। জব পেতেই হবে এমন তো কোনো কথা নেই। ইন্টারভিউটা দিলে অন্তত একটা ভালো অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ না দিলেও শেষবারের মতো সিমরানের সাথে বিদায় তো নিতে হবে। এতক্ষণ একসাথে গল্প করার পর এখন যদি না জানিয়েই হুট করে চলে যায়, তবে ব্যাপারটা কেমন হয়? নিতান্তই বাজে। তৎক্ষণাৎ সে তার সিদ্ধান্ত বদলে চুপচাপ সেখানেই বসে থাকে। প্রায় খানিকটা সময় পর সিমরান বেরিয়ে আসে, চোখে মুখে হতাশার মৃদু ছাপ। তাকে দেখেই যেন তৃতিকার চোখ মুখ শুকিয়ে যায়। বুঝতে পারছে না কি করা উচিত। সিমরান তৃতিকার কাছে এসে সে তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমন নার্ভাস কেন দেখাচ্ছে আপনাকে? সব ঠিক আছে? সিমরান কিছুটা মলিনভাবে মুচকি হেসে বলে, ইন্টারভিউ তো দিয়ে এলাম, বাট ড্যাম শিওর জবটা হয়তো আমি পাবো না। কি বলছেন এভাবে এত শিওর হয়ে? আচ্ছা আমার কথা বাদ দাও, সামনে তো তোমায় ডাকবে, সাবধানে ইন্টারভিউ দেবে, মোটেও নার্ভাস হতে যেও না। চিন্তা নেই, আমি আর ইন্টারভিউ দেব না। তৃতিকার কথা শুনে সিমরান বিস্ময়ের সাথে বলে ওঠে, কি? কিন্তু কেন? হঠাৎ আবার কি হলো তোমার? তৃতিকা খানিকটা ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, চাকরি যখন পাবো না তখন ইন্টারভিউ দিয়ে আর কি করব? এই দেখো, আমার কথা শুনেই ঘাবড়ে গিয়েছো? যা ভেবেছিলাম তাই। না এমনটা নয়, আমি আগেই চলে যেতাম, কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শেষ বেলায় বিদায় না নিয়েই চলে যাওয়া? কি বলছো এসব? উফ মেয়ে, পাগলামি করো না। সিমরানের কথা শেষ হতে না হতেই ভেতর হতে এবার তৃতিকার নাম ধরে ডাক আসে। নির্মিষে তৃতিকা যেন আরও বেশি ঘাবড়ে যায়। বেশি দেরি করলেও সমস্যা। ইন্টারভিউ দিতে হলে এখনই ভেতরে যেতে হবে, নয়তো এখান থেকে এক্ষুনি পালাতে হবে। আশেপাশের লোকজন না হয় কি বলবে। আচ্ছা আপু, আমি নিজে যাচ্ছি, আপনার জন্য ওয়েট করব, পরে না হয়। এই বলে তৃতিকা ছুটতে নিলে সিমরান প্রচণ্ড আশ্চর্য হয়ে তাকে খপ করে ধরে ফেলে। পরক্ষণেই সিমরানকে কিছুটা আশ্বস্ত করতে দ্রুত স্বরে ফিসফিসিয়ে বলতে লাগে, এই মেয়ে, এসব কি রকমের পাগলামি করছো? চারপাশের মানুষজন তোমায় দেখছে। আচ্ছা শোনো, ঘাবড়ানোর কিছু নেই, চুপচাপ ভেতরে যাবে, তাদেরকে তোমার সিভি দেখাবে আর একদম স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে জবটা তোমারই হয়ে গিয়েছে। না আপু সরি, প্লিজ তুমি আমায় জোর করো না। আরে আরে ভেতরে জানো এই কোম্পানির বস বসে আছেন, দেখতে কি হেব্বি সুন্দর, তোমার গল্পের ওই বিদেশি রাজপুত্রের মতো। যদিও শুনেছি তার বয়স কিছুটা বেশি, কিন্তু দেখে
তা বোঝার উপায় নেই। অন্তত তাকে দেখতে হলেও একবার ইন্টারভিউটা দিয়ে এসো মেয়ে। কি আজব, আমি তাকে দেখে কি করব? কি করবে? এমনও তো হতে পারে উনি তোমার হারিয়ে যাওয়া বর। যাও গিয়ে দেখো চিনতে পারো কি না। আবার তার রূপের ঝলকে পাগল হয়ে ইন্টারভিউয়ে গরমিল করো না। আমার তো মনে হয় আমি সহ সব মেয়ের ইন্টারভিউ বাজে হয়েছে এই কারণেই। হা হা হা। এহেন পরিস্থিতিতে সিমরানের এমন হাস্যরসিকতা একদমই অপ্রাসঙ্গিক। তৃতিকা কি বলবে নিজেও বুঝতে পারল না। শেষমেশ এক রাশ হতাশা নিয়েই এগিয়ে গেল ইন্টারভিউ রুমের দিকে। আসসালামু আলাইকুম। ভেতরে প্রবেশ মাত্রই তৃতিকা নরম স্বরে সালাম দেয়। বিশাল বড় কাচ ঘেরা এক রুমে তিনজন প্রফেশনাল স্টাইলের বেশভূষায় সজ্জিত ব্যক্তি রয়েছেন। একজন বাংলাদেশি হালকা চুল পাকা মধ্যবয়সী লোক, অন্যজন যথেষ্ট ইয়াং তবে ঠিক মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা লোকটিকে তৃতিকা ঠিকমতো আন্দাজ করতে পারল না। পায়ের উপর পা তুলে চুপচাপ বসে রয়েছে সে। চুলগুলো খানিকটা কালচে বাদামি রঙের, তবে সেগুলো যথেষ্ট পরিপাটি করে জেল দিয়ে সেট করা। পরনে নেভি ব্লু কালারের স্যুট, কালো বুট টাই, তবে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে রাখাই তা ঠিক মতো দেখতে পেল না তৃতিকা। তবে গাল ভরা নিখুঁতভাবে ছাঁটাই করা ছোট ছোট দাড়িগোঁফ দৃশ্যমান। সব মিলিয়ে শুরুতেই যেন ওই লোকটিকেই তার নার্ভাস হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। তবুও সে নিজেকে সামলে নেয়। দুজন লোক সালামের জবাব দিলেও মাঝে থাকা সেই গম্ভীর মুখ ব্যক্তিটি দিলেন না। এতে তৃতিকা কিছুটা অবাক হয়ে ভাবল লোকটি ভিন্নধর্মী কিনা। বিদেশি বিদেশি একটা ভাব রয়েছে। হতেও পারে ধর্মীয় দিক হতে সে আলাদা, কিন্তু মুসলিম হলে তার ধর্মীয় শিক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। এই ভাবনাতেই তার আবার লোকটির উপর কিছুটা রাগও হলো। তবে দেরি না করে সে স্বাভাবিকভাবে টেবিলের দিকে এগিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি তাকে বসতে বললে সে চুপচাপ বসে পড়ে। আবার বাম পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন এক কর্মচারী লোকটি তার কাছে সিভিআর ফাইল দেখতে চাইলে তৃতিকা সেসব সেই লোকটির কাছে এগিয়ে দেয় এবং লোকটি পরক্ষণেই তা মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা ব্যক্তিটির হাতের কাছে এগিয়ে দেয়। এরই মাঝে তৃতিকার নজর পড়ে ডেস্কের উপর থাকা সোনালি রাঙা নেম প্লেটের উপর। কালো রঙের প্লেটে সুন্দর করে লেখা ARC। তবে তার এই মন ভুলানো সময়টুকুর মাঝেই কেউ প্রচণ্ড গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াটস ইয়োর নেম? তৃতিকা নিমেষ অপ্রস্তুত হয়ে ওঠে, তবে নিজেকে দ্রুত সামলে নেওয়ার চেষ্টায় অস্ফুট স্বরে আওড়ায়, তৃতিকা। তার এমন জবাবে লোকটি যেন কিঞ্চিত বিরক্ত হয়। নির্মিষেই ফর্সা ত্বকের কপালটা কুঁচকে যায় কিঞ্চিত, শক্ত চোয়াল আরও বেশি দৃঢ় হয়। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিয়েছে সে, অথচ মনের মতো মানুষ পেয়েছে খুব অল্পই। বেশিরভাগই থেকেছে নার্ভাস। সে ব্যাপারটা নিয়ে আর এখন ভালোই বিরক্ত। তার এই অব্যক্ত অভিব্যক্তিতে পাশ হতে সেই দুজন লোকও কিছুটা ঘাবড়ে যায়। তবে সব কিছু স্বাভাবিক রেখে লোকটি আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, ফুল নেম? হালকা ধমক স্বরে বলা কণ্ঠে তৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। ঠোঁট চেপে কোনো মতে সামলে নিয়ে বলে, তৃতিকা তালুকদার। এতক্ষণ সেই গম্ভীর মুখের ব্যক্তিটি তথা আধির রায়হান চৌধুরী চুপচাপ মাথা নিচু করে ফাইল দেখতে থাকলেও তৃতিকার কণ্ঠস্বরে এবার তিনি কিছুটা অদ্ভুতভাবে মাথা উঁচিয়ে তৃতিকার দিকে তাকায়। তার অদ্ভুত চাহনিতে তৃতিকা কিছুটা অবাক হয়। লোকটি দেখতে ভারী সুন্দর,
এখন বুঝতে পারছে সিমরান কেন তখন ওসব বলছিল। তবে সাদা চামড়ার এই বিদেশিদের মতো দেখতে হলেও ব্যক্তিটির চোখ জোড়া বেশ আকর্ষণীয়, কেমন অদ্ভুত বাদামি রাঙা চোখ জোড়া তার। কৃতিকা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, তবে সে চোখ নামিয়ে নিতে গিয়েও থমকে যায়। লোকটি এখনো তার দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। নির্মিষেই অদ্ভুত এক শিহরণ সে কম্পিত হয়। হাত জোড়া শক্ত করে ডেস্কের নিচে আড়ালে হাঁটুর জামার অংশ চেপে ধরে, কিঞ্চিত ঢোক গিলে মনে মনে আওড়ায়, হায় আল্লাহ, এসব কি হচ্ছে। তৃতীয় সেখানে নিজেকে স্বাভাবিক রাখতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেথায় তার সম্মুখে বসে থাকা আধীর রায়হান চৌধুরী এখনও তার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে। ফলাফলস্বরূপ তার চোখ মুখ আতঙ্কে শুকিয়ে আসছে নিমিষেই। এভাবেই প্রায় বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর আচমকা কারো কণ্ঠে তৃতিকা মুখ তুলে তাকায়, আর তৎক্ষণাৎ দেখতে পায় এ আর তার নিরেট কণ্ঠস্বরে বলছে, ইউ মে লিভ নাও। এই বলতেই এ আর তার চোখ নামিয়ে নেয় এবং তৃতিকার ফাইলটা তার দিকে ঠেলে দেয়। এদিকে তৃতিকার হুঁশ এখনো ফেরেনি, বুঝতেও যেন পারল না কি হতে কি হলো। আর সত্যি কি এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ? সে কিছুটা তবদা খেয়ে সামনের তিনজনের দিকে ইতস্তত নজরে তাকিয়ে দেখে। তার বিষয়টা যেন এ আর এর পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটা বুঝতে পারে। অন্যদের চেয়ে তৃতিকা বেশ ছোট এবং তার মায়াবী চেহারা ও ইতস্তত বোধে যেন সে নিজেই তার মায়ায় পড়ে গিয়েছে। তিনি তৃতিকার উদ্দেশ্যে সম্পূর্ণ নমনীয় স্বরে বলে, মা, তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ। লোকটির অভিব্যক্তিতে তৃতিকার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। সে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে নিজেকে আশ্বস্ত করে এবং আর একটুও সময় নষ্ট না করে নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করে। তবে যাওয়ার মুহূর্তে না চাইতেও একবার পেছনে ফিরে আর চোখে এ আর ওরফে আধীর রায়হানকে দেখে নেয়। চারপাশটা তীব্র বৃষ্টিতে আচ্ছন্ন। অত্যাধিক বৃষ্টিতে এই মস্ত বড় শহরের রাস্তাঘাটে জরাজীর্ণ এক অবস্থা। চারপাশে কাদা পানি জমা হয়ে ড্রেনের সাথে মিশে গা গুলিয়ে যাওয়ার মতো আবহাওয়া তৈরি করেছে। অথচ এমন পরিস্থিতিতেও চারপাশের ভিড়ে একটুও মানুষের উৎপাতের কমতি নেই। যে যার মতো নিজ নিজ কাজে ছুটছে। বিকেলের সূচনা লগ্নে এমন বৃষ্টি তৃতিকার কাছে বেশ বিরক্তিকর লাগলো। শহরে এসেছে অল্প কয়েক মাস হলো, এসেই যেন এই নিত্যদিনের বিরক্তিকর পরিবেশে সে হাঁপ ছেড়ে দিয়েছে। অসহ্য লাগে তার এই শহর, অথচ কিছুই করতে পারবে না বিধায় সে এই বিষয়ে ভীষণ অসহায়। সকালের ইন্টারভিউ এ কি হলো সে এখনো বুঝে উঠতে পারেনি। অবশ্য এখন আর সে এসব নিয়ে ভাবছেও না। ও চাকরি হওয়ার কোনো আশা নেই এবং সে কোনো আশাও রাখছে না। দিনের পর দিন সাধারণ টিউশনি খুঁজে চলছে, অথচ তাই মিলছে না। সে কথা অত বড় অফিসে তার জব পাওয়ার যেন অকল্পনীয় ব্যাপার। তবে আজ সিমরান নামক নতুন এক ব্যক্তির সাথে পরিচিত হয়ে সে নিতান্তই খুশি। অফিস থেকে বের হয়ে দুজনে প্রায় অনেকক্ষণ রিকশায় চড়ে গল্প আলাপ করেছে। শেষ বেলায় দুজন দুজনের কন্ট্যাক্ট নাম্বার নিতেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। না জানি আবার কবে তাদের দেখা হবে। শহরের সবজি বাজারটার দিকটায় আজ তৃতিকা এসেছে।
হাতে একটা বড়সড় কালো আকৃতির ছাতা, যা দেখতে অনেকটা আদিমকালের কাঠ ও মোটা কাপড়ের তৈরি। এই আধুনিক যুগে এমন শহর এলাকায় এমন ছাতা দেখা পাওয়া যেন দুষ্কর। তার মাঝে তৃতিকার মতো বয়সের এক মেয়ের হাতে। এ যেন নিতান্তই আশ্চর্যকর ব্যাপার। তৃতিকার কাছে স্বাভাবিক হলেও বাকিদের কাছে আশ্চর্যজনকই বটে। ফলাফলস্বরূপ চারপাশের সকল লোকজন তাকেই ঘুরে ঘুরে দেখছে। এদিকে কাদা পানি ময় রাস্তা, মাথার উপর তুমুল বৃষ্টি ঝরছে, সেই সাথে আবার সকলের অদ্ভুত চাহনি। সব মিলিয়ে তৃতিকা নির্নিমেষেই বারংবার অপ্রস্তুত হয়ে পড়ছে। তৃতিকা যথাসম্ভব নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়ে নিজের গন্তব্যের দিকে এগোয়। সে ধীরে ধীরে বাজারের মধ্যখানে অগ্রসর হয়। হালকা কিছু বাজার করে নিয়ে যেতে হবে। বাড়িতে খাবার প্রায় নেই বললেই চলে। আবার হাতেও তেমন টাকা পয়সা নেই। গ্রাম থেকে আসার সময় তার কাকিমা তাকে যে কয়েকটা টাকা দিয়েছে, তার সবটাই প্রায় এখন শেষের দিকে। ভার্সিটির ফি, বাসা ভাড়া, সারা মাসের খাবার, সব মিলিয়ে তার চিন্তার শেষ নেই। তৃতিকা এসব ভাবতে ভাবতেই আলতোভাবে মলিন হাসে। এরপর এগিয়ে যায় সামনের একটি ছোট কাঁচা বাজারের দোকানে। শুরুতেই তার নজরে পড়ে একটি ছোট আকারের লাউ। সে কোনো কিছু না ভেবে বয়স্ক দোকানদারের উদ্দেশ্য বলে, মামা, এই লাউয়ের দাম কত? মামা, লাউয়ের তো 120 টাকা। দোকানদারের এহেন কথা শুনে তৃতিকা যেন আকাশ থেকে পড়ে। এক লাউয়ের দাম 120? এই দামে তো তার এক সপ্তাহের খাবার দাওয়ার খরচ খুব ভালো মতোই মিটে যাবে। এছাড়া গ্রামের লাউয়ের দামটা খুব সামান্য। অবশ্য তাদের নিজেরই লাউ সহ বিভিন্ন শাকসবজির বাগান ছিল, যার ফলে শহরের জীবনযাত্রা সম্পর্কে তার ধারণা তুলনামূলকভাবে অনেকটাই কম। তৃতিকাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার মুখ তুলে তাকিয়ে খানিকটা বিরক্তির স্বরে বলে, কি মামা, নিবেন নাকি? নিলে তাড়াতাড়ি নেন, নয়তো এই বৃষ্টির দিনে দোকানের সামনে এমনে খাড়াইয়া থাইকেন না। লোকটির বিরক্তিবোধ তৃতিকার কাছে স্পষ্ট। সে বিষয়টাই বেশি মাথা না ঘামিয়ে কিঞ্চিত মুচকি হেসে বলে, না মামা, লাউ থাক। আপনি বরং আমাকে হাফ কেজি আলু, 20 টাকার মরিচ, 20 টাকার পেঁয়াজ আর 2 মুঠা কলমি শাক দেন। আর কিছু লাগবে না। তৃতিকার কথায় লোকটি কিছুটা কপাল কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণে আবার চোখ নামিয়ে তার কথা মতো জিনিসগুলো গুছিয়ে দিতে দিতে কিছুটা বিরক্তির স্বরে আওড়ায়, কি সব ফকিন্নি আসে আজকাল, আবার 20 টাকারও নাকি পেঁয়াজ দেওয়ান লাগে। লোকটির ব্যবহার নিতান্তই রুক্ষ, তা আর বলতে বাকি নেই। তবে তার শেষ কথাটা বিড়বিড় করে আওড়ালেও তৃতিকা ঠিকই শুনতে পায়। কিন্তু সে কোনো ঝামেলা করতে চায় না বিধায় চুপচাপ জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইছে। তবে ততক্ষণে তার নজরে পড়ে দোকানদারের পাশে বসে থাকা এক ছোট্ট বাচ্চার দিকে। 3-4 বছর বয়সের হবে আর কি। লোকটির এমন রুক্ষ ব্যবহারের পরও তার কাছ থেকে জিনিসগুলো নেওয়ার সময় তৃতিকা তাকে জিজ্ঞেস করে, মামা, এটা কে? তৃতিকার কথা মতো লোকটি পাশে ফিরে ছোট বাচ্চাটিকে এক পলক দেখে নেয়। পরক্ষণে আবার তৃতিকার দিকে ফিরে বলে, আমার নাতি। ওহ আচ্ছা। তৃতিকা শুধু এইটুকুই বলে। জিনিসগুলোর সঠিক দাম দোকানদারকে দিয়ে দেয় এবং জিনিসগুলো নিয়ে সে পা বাড়ায় সামনের দিকে। তবে যাবার পূর্বে আরও একটা কাজ করে বসে। তার ব্যাগে 2টো চকলেট ছিল। যাওয়ার সময় সিমরান দিয়েছিল। সে কয়েকটা খেয়েছে আর বাকি কয়েকটা ব্যাগেই রয়ে গিয়েছে। তৃতিকা মনে করে সে 2টো চকলেট যাওয়ার পথে সেই ছোট বাচ্চাটিকে দিয়ে যায়। বাচ্চাটি চকলেট
দেখার সাথে সাথে খুশিতে হেসে ওঠে। ততক্ষণে আবার দোকানদার বিষয়টা দেখেই তৃতিকার দিকে তাকাতেই সে বিস্তৃত মুচকি হেসে বলে, আপনার নাতিটা বেশ সুন্দর মাশাআল্লাহ। এই বলে সে চলে যেতে নিতেই লোকটি ইতস্তত স্বরে কিছু বলতে চায়, কিন্তু মামা আমি হয়তো গরিব কিন্তু ফকিন্নি না। লোকটির কথা সম্পূর্ণ হবার আগেই বিস্তৃত হাসি মুখে তৃতিকা এইটুকু বলেই সামনে ফিরে এগোতে থাকে এবং একবারের জন্য আর পিছনে ফিরে তাকায় না। তবে যাওয়ার সাথে বাজারের ব্যাগটায় নজর পড়তেই চাপা দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, এই আলু খেয়েই তবে এই সপ্তাহ চলতে হবে। কি আর করার। তৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে মুচকি হাসে। প্রায় এই কয়েকটা জিনিসেই তার 100 টাকা ফুরিয়ে গিয়েছে, অথচ এইটুকু বাজারে তাকে পুরো এক সপ্তাহ চলতে হবে। এছাড়া অবশ্য কোনো উপায়ও নেই, জীবন বাঁচাতে এইটুকুই যথেষ্ট। শহর অঞ্চল হতে প্রায় অনেকটা দূরে একটা ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়ির চারপাশ গাছ-গাছালি দিয়ে পরিপূর্ণ। ইট সিমেন্ট গাঁথুনি খসে পড়ার দায় এমনই এক জরাশীর্ণ বাড়িতে ঠাঁই হয়েছে তৃতিকার। শহরের বেশিরভাগ বাসাগুলোই ভাড়াটা অনেক বেশি, যা তৃতিকার সাধ্যের বাহিরে। তবে সেসবের তুলনায় এই বাড়িটার ভাড়া বেশ কম। এর মানে এই নয় যে পুরো বাড়িতে তৃতিকা একাই ভাড়া নিয়ে থাকে। শুধুমাত্র দোতলার একটি ছোট্ট ঘরটি সে নিজের থাকার জন্য নিতে পেরেছে। সেখানে একটা ছোট বাথরুম, ঘরের সাথে লাগানো রান্নাঘর আর শোয়ার জন্য একটা ভাঙাচোরা লোহার বিছানা ব্যতীত কিছুই নেই। লোহার বিছানাটা এই আধভাঙা ঘরেই পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল আর সে পেয়েছিল, যার উপরেই শক্ত কার্টুন পেপার এবং তার ওপর মোটামুটি ভালো মানের এক চাদর বালিশ পেতেই সে তার ঘুমানোর উপযোগী করেছে। নয়তো তাকে হয়তো শীত, বর্ষা, গ্রীষ্ম সর্বকালেই মেঝেতে শুয়েই কাটিয়ে দিতে হতো। এই বাড়িতে আরও বেশ কয়েকজন মানুষ থাকে, তবে কেউই তেমন কারোর সাথে কথা বলে না। তৃতিকাও আগ বাড়িয়ে কারোর সাথে তেমন কথা বলতে যায় না, কিংবা তার সময় সুযোগও হয় না। এছাড়া নিচতলা জুড়ে বসবাস করা বাড়িওয়ালার এক বখাটে ছেলেও রয়েছে। যতবারই তৃতিকা তার সামনাসামনি হয়েছে ততবারই তাকে তার বেশ বিরক্তিকর লেগেছে। বিশেষ করে তার অঙ্গভঙ্গি, চাহনি সবই কুরুচিপূর্ণ। সব মিলিয়ে তৃতিকার মাথায় এখন এটাও ঘুরছে যে কিভাবে এই বাড়ি থেকে দ্রুত অন্য কোথাও যাওয়া যায়। অবশ্য থাকা নিয়ে এত কষ্ট করতে হতো না যদি শুরুতেই সে বিশ্ববিদ্যালয়ের হলে একটা সিট পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপালে সিট জোটেনি। আর কষ্ট করে হলেও তাকে এখানেই এমন জরাশীর্ণ ও অস্বাস্থ্যকর এক পরিবেশে থাকতে হচ্ছে। একে একে তৃতিকা অনেক কিছুই ভাবতে বসেছিল, কিভাবে কি করলে জীবনে একটু সচ্ছলতা আসবে, কিন্তু কোনোভাবেই যেন কোনো উপায় তার মিলছে না। বারংবার সে এই ভাবনায় হতাশ হচ্ছে। সন্ধ্যার প্রায় হয়ে এসেছে। এক হাতে চুলোয় ভাত বসিয়ে আলু সিদ্ধ দিয়েছে। রাতে তার এটাই খাবার, আর অবশিষ্ট ভাতে পানি দিয়ে সকাল হলেই পেঁয়াজ মরিচ ডলে পান্তা খেয়ে ভার্সিটি যেতে হবে। আবার এই শহরে এমন জায়গায় কারেন্টের সাথে সাথে গ্যাসের লাইনেও কত শত সমস্যা করে। অর্ধেক খাবার রান্নার মুহূর্তে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলেই কাণ্ড। আজ রাতে হয়তো সেসব আধসিদ্ধ খাবার খেতে হবে, নয়তো না খেয়েই থাকতে হবে। তৃতিকা এত সব কিছু ভাবতে ভাবতে বিরক্ত। সব শেষে উপায় না পেয়ে
সে তার বাটন ফোনটা বের করে। ফোনে 20 টাকার মতো রিচার্জ করেছিল বাড়িতে কথা বলার মতো। এখন শুধু একজনই রয়েছে, তা হলো তার বড় কাকিমা। এবং তার এই বড় কাকিমা ব্যতীত তার বাড়ির কেউই জানে না সে এখন কোথায়। কৃতিকার ঢাকায় এসে এভাবে একা একা থাকার পেছনে এক বিশেষ ঘটনা রয়েছে। খুব অল্প বয়স হতেই তার চাচা চাচিরা তার বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠে, যেন সে বাড়িতে থাকলে তাদের অন্নধ্বংস হয়। আর এই ভাবনাতেই তাকে সেই ক্লাস 8 থেকে বিয়ে দেওয়ার নানান চেষ্টা চালিয়েছে তারা। তবে বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হয়েছে কৃতিকার বড় চাচি ও ছোট চাচার জন্য। তাদের দুজনের জোরেই মূলত কৃতিকা শেষমেশ এইচএসসি দিতে পেরেছে, আর এতে সর্বোচ্চ সহায়তা করেছে তার এই ছোট কাকা ও বড় কাকিমা। কিন্তু সে এইচএসসি দিতেই যেন খেলাটা খানিক পাল্টে যায়। কৃতিকার চাচা চাচিদের পাশাপাশি অনেক বড় ছোট ভাই বোনও রয়েছে। তার মাঝে এই ছোট চাচার বড় ছেলে তুহিন, খুব সম্ভবত তার চেয়ে বছর কয়েকের বড় এবং খানিকটা গ্রামের বখাটে ছেলে এর মতো তার চালচলন। আর এই ছেলেই পছন্দ করে বসে কৃতিকাকে। এরপর শুরু হয় তার কৃতিকাকে বিয়ে করার আবদার। অতঃপর ছেলের আবদারে বাবা তথা কৃতিকার ছোট চাচাও চায় কৃতিকার সাথে তুহিনের বিয়ে হোক। কিন্তু কৃতিকা তো বিয়ে করতে রাজি নয়, সে চায় পড়াশোনা করতে। আর তার এই বিয়েতে রাজি না হওয়ার কারণেই সব সময় তাকে পড়াশোনায় সহযোগিতা করা তার সেই ছোট চাচাই তার পড়াশোনা বন্ধ করতে উঠে পড়ে লাগে। আর এটাও ঠিক এমন মুহূর্তে যখন কৃতিকার কেবলমাত্র এইচএসসি শুরু হয়েছে। পরীক্ষা মাঝে বাড়িতে নানান অশান্তির কারণে সে এক প্রকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে শুরু করে। তবে সে সময় তার পাশে থাকে তার বড় কাকিমা। নিজের মেয়ের মতোই সবাইকে অনুরোধ করে এইচএসসি অবধি বিয়ে নিয়ে বাড়িতে কোনো ঝামেলা না করতে, পরীক্ষা মিটে যাক তারপর বাকি সব। অতঃপর পরীক্ষা শেষ হতে না হতেই আবারও একই কাহিনী শুরু হয়। আর সে সময় অ্যাডমিশনের পড়ার নাম করে তার বড় কাকিমা কৃতিকাকে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা প্রস্তুতির পর তার দেশের স্বনামধন্য এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই থেমে থাকে না। কৃতিকা তার বড় কাকিমার ভাইয়ের বাড়িতে থাকতে থাকতেই তার কাকিমার ভাইয়ের ছেলে তাকে পছন্দ করে ফেলে, যার খবর টের পাওয়া মাত্রই কৃতিকার কাকিমা আবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এখন কৃতিকাকে নিয়ে তার বড় কাকিমার এত বেশি উদ্বেগের ও যথেষ্ট কারণ রয়েছে, যা কৃতিকা এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর সেই উদ্দেশ্য হলো কৃতিকার বড় কাকিমা চায় তার নিজের ছেলেকে তার সাথে বিয়ে দিতে, কৃতিকাকে ঘরের বউ করে তুলতে। আর এই কারণেই সে শুরু থেকেই নানান কৌশলে কৃতিকাকে পড়াশোনার বাহানায় বিয়ে থেকে বাঁচিয়েছে। কেননা সে চাইছে কৃতিকাও পড়াশোনা চালিয়ে যাক, আর সাথে তার একমাত্র ছেলেটাও আর একটু যোগ্যতা অর্জন করুক। তবে সবশেষে তার এই ভালো মানুষের উদ্দেশ্যের পিছনেও বাকিদের মতো এক স্বার্থপরের ন্যায় চিন্তাভাবনা রয়েছে। আর তা হলো কৃতিকার ভাগে থাকা তার বাবা মায়ের সম্পত্তি। কৃতিকাদের বংশ যে উচ্চতর ছিল তার আর বিশেষ করে উল্লেখ করার কিছু নেই। যথারীতি কৃতিকার বাবাও পৈতৃক ও নিজস্ব বেশ খানিকটা সম্পত্তি ছিল, যার সবটাই এখন কৃতিকার নামে। তবে কৃতিকার বাকি চাচা ফুপুদের পৈতৃক সম্পত্তি ছিল গ্রাম ও নদী অঞ্চলের দিকে, যার অর্ধেক শেষ হয়েছে মহামারীতে আর বাকি অর্ধেক শেষ হয়েছে নদী ভাঙনে। আর এখন যা রয়েছে তা খুবই সামান্য, যার ফলে সকলের নজর এখন ভাগ্যক্রমে অধিক সম্পত্তি পেয়ে
যাওয়া তৃতিকার দিকে, অথচ সেই তৃতিকা এসবের কিছুই না জানায় তার আজ এই পরিণতি। গল্পের সকল পর্ব সবার আগে পেতে তুরঙ্গনা এর আসল পেজে নজর রাখুন। তৃতিকা বেশি দেরি না করে তার কাকিমার নাম্বারে কল দেয়। এই শহরে তাকে চুপ করে পাঠিয়ে দেওয়ার সময় কাকিমা তার হাতে কয়েক হাজার টাকা দিয়েছিল, যা দিয়েই সে এখন অবধি খরচ করে চলেছে। কিন্তু সে টাকাও তো এখন শেষের পথে। এরপর সে কি করবে? ভার্সিটির বই কেনার জন্য গত 2 মাসের বাসা ভাড়া দেওয়া হয়নি, এতেও বাড়িওয়ালাও বেশ অসন্তুষ্ট। না জানি কখন চরম ক্ষিপ্ত হয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। তখন সে কি করবে? রাস্তায় গিয়ে থাকবে? না, এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এদিকে তার কাকিমাও ফোন তুলছে না, আবার তুললে সে তাকে বলবেই বা কি, এত তাড়াতাড়ি টাকা শেষ, তাই তার টাকা চাই। একে একে কতবার কল করলো, অথচ কেউ ফোন তুলছে না। আবার এতবার ফোন করাটাও তার ঠিক মনে হচ্ছে না। এমনও তো হতে পারে তিনি কোনো কাজে ব্যস্ত, আর এতবার কোনো ফোন নাম্বার হতে কল করায় যদি বাড়ির কেউ তা দেখে কোনো সন্দেহ করে, তাহলে তখন কি হবে? না থাক, যথেষ্ট ফোন দিয়েছে, বাকিটা তার কাকিমা যখন দেখবে তখন সে নিজেই ফোন করবে। এই ভাবনায় সে ভারী দীর্ঘ একটা শ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। তৃতিকা দ্রুত ভাতের পাতিলটা চুলো হতে নামাবে, এমন পর্যায়ে আচমকা তার ফোনটা বেজে ওঠে। বড় কাকিমা ফোন করেছে এই ভাবনায় তৃতিকা এক প্রকার ভাতের পাতিলটা চুলোর পাশে রেখেই ফোনের কাছে ছুটে আসে। তড়িঘড়ি করে হাসি মুখে ফোনটা হাতে নিতে যেন কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ে। তার কাকিমা নয়, বরং ভিন্ন কোনো নাম্বার হতে ফোন এসেছে। এখানে আসার পর তার কাকিমা ব্যতীত আর কেউ তাকে ফোন করেনি, কারণ তার ফোন নাম্বার তেমন কারো কাছেই নেই। তবে এটা কোন নাম্বার থেকে ফোন এসেছে? এমন সময় হঠাৎ তার সিমরানের কথা মনে পড়ল, আর ফোনের অপর পাশের ব্যক্তিকে সিমরান ভেবেই সে কিছুটা খুশি মনে ও কিছুটা দ্বিধা নিয়েই কলটা রিসিভ করে। তবে ফোনটা কানের কাছে ধরতেই তার কপাল কুঁচকে যায়। একই সাথে সে কিছুটা বিস্মিতও হয়, যেন এমন কিছু হবার কথা ছিল না। এটা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় মিনিটখানেক কথা বলার পর তৃতিকা ফোনটা রেখে দিয়ে চিন্তিত অভিব্যক্তিতে ঘরের জানালার দিকে এগিয়ে যায়। মরিচা ধরা জানালার ফাঁক দিয়ে সাঁই সাঁই শীতল বাতাস এসে তার মুখের আছড়ে পড়ছে। সাদা রঙের ও খানিকটা ছেঁড়া পুরনো কাপড় দিয়ে বানানো জানালার পর্দাটা উড়ছে নিস্পৃহে। এমন আবহে তৃতিকা খানিকটা চিন্তার সহিতে বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমার সাথে কি সত্যি এসব কাকতালীয়ভাবেই ঘটে যাচ্ছে, নাকি এর পেছনেও খোদা তাআলা কোনো বিশেষ পরিকল্পনা করেছে? এই বলেই সে ভারী শ্বাস ফেলে। সে অসমাপ্ত ইন্টারভিউ এর কথা যে প্রায় ভুলতেই বসেছিল। সেই ইন্টারভিউ তথা এআরসি কোম্পানি থেকেই ফোন এসেছে। আগামীকাল তাকে আবারও অফিসে ডাকা হয়েছে। ফোনে শুধু এটুকুই বলা হলেও তৃতিকা কোনো না কোনোভাবেই নিজের অজান্তেই বারংবার চিন্তিত হচ্ছে। সে যা ইন্টারভিউ দিয়েছে তাতে তার অত বড় অফিসে ন্যূনতম স্তরের জব পাওয়াও দুঃস্বপ্নের মতো, অথচ এখন কিনা তাকে সেখানেই যাওয়ার জন্য ডাকছে। আদতে আগামীতে তার ভাগ্যে রয়েছেটা কি? খুব ভালো কিছু, নাকি জীবন সংশয়মূলক? এত কিছু তৃতিকা জানে না, আর সে আপাতত এসব নিয়ে ভাবছেও না। শুধু সবশেষে তার চাওয়া একটাই, আগামীতে যাই হোক না কেন তা যেন ভালো হয়, নয়তো
এত দ্বিধাদ্বন্দ্বের জীবনে তার বাঁচা সম্ভব নয়। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। নিয়মিত গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। চারপাশ জুড়ে জনমানবপূর্ণ সমাগম। জনবহুল রাস্তার পাশ ঘেঁষে ভিড় ঠেলে সামনে এগোচ্ছে তৃতিকা। প্রায় বেশ সকাল করেই শুধু পান্তা পানি খেয়েই বাড়ি হতে বেরিয়েছে সে। উদ্দেশ্য এআরসি কোম্পানি। তার বাড়ি হতে অফিস যথেষ্ট দূরে, তবে রিক্সা কিংবা অন্য কোনো যানবাহনে করে যাবার মতো অফুরন্ত টাকার সামর্থ্য তার নেই। অল্প কিছু টাকারও মূল্যও তার কাছে অনেক বেশি। তাই তৃতিকার নিয়ত মোতাবেক পায়ে হেঁটেই অফিস যাবে বিধায় সকাল করেই বাড়ি থেকে বেরিয়েছে। তবে অফিসের কাছে আসতে আসতে সে এক প্রকার হাঁপিয়ে উঠল। আর সম্ভব হচ্ছে না এই সকাল বেলাতেও তীব্র রোদের মাঝে হাঁটা। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঢাকায় এসে অনিয়মিত ও অপুষ্টিকর খাবার খেয়ে তার অবস্থা নেহাতই খারাপ। সবসময় ক্লান্তি ও দুর্বল অনুভব হয় নিজের মাঝে। কিন্তু তার করার মতো কিছুই নেই। এভাবে আর কতদিন চলতে পারবে নিজেও বুঝতে পারছে না। আবার এও বুঝতে পারছে না অফিস থেকে কেন তাকে ডেকেছে। অফিসে আসলেই কি তার মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টি ঝরবে? তৃতিকা এসবই ভাবতে ভাবতে অবশেষে মস্ত বড় অফিসটার সামনে এসে দাঁড়ায়। পরনে আজ তার সাদা রঙের এক লম্বা কুর্তির সাথে নীল রঙের এক ওড়না। তার প্রিয় রং সাদা ও নীল, যে কারণে তার বেশিরভাগ জামাই এই রঙের। তবে এখানে আসার পূর্বে সে মাত্র হাতে গোনা কয়েকটা জামাই সাথে করে নিয়ে আসতে পেরেছে, যার মাঝে দুটো সাদা রঙের কুর্তি আর দুটো ভালো ওড়না, যেগুলো সে ভার্সিটি হতে বাইরের সর্বত্রই যাওয়ার জন্য পরিধান করে। কেননা এইগুলো ব্যতীত বাহিরে যাওয়ার মতো তার কাছে কোনো পোশাক নেই। এছাড়া গ্রাম হতে আসার সময় সে সাদামাটা এক জোড়া চামড়ার জুতো পরে এসেছিল। এখনও সে তাই পরে রয়েছে, কারণ এছাড়া তার কাছে আর কোনো জুতোও নেই। একই সাথে একটানা এতদিন সর্বত্র ব্যবহারের ফলে জুতোর হালও এখন বেহাল। কখন যে এই চামড়া উঠে বিধ্বস্ত চেহারার হয়ে যাওয়া জুতোটা ছিঁড়ে যায় কে জানে। আপাতত এমন কিছু হওয়া মানে তার কাছে ঘোর বিপদের সম্ভাবনা। কেননা এই পরিস্থিতিতে নতুন জুতো কেনার মতো বিন্দুমাত্র সামর্থ্য তার নেই। তৃতিকার সব চিন্তা ছেড়ে একবার মাথা উঁচিয়ে মস্ত বড় অফিসটার দিকে তাকায়। কাঁধে ঝোলানো সাদা রঙের টোট ব্যাগের ফিতেটা শক্ত করে চেপে ধরে। আন্দাজে ধরাই যায় এটি একটি 10-12 তলার বিশাল ভবন। ভবনের চারপাশটা চকচকে গ্লাসে ঘেরা। মাঝে বিশাল বড় টেমপ্লেটে বড় বড় আকারে লেখা কোম্পানির নাম, এআরসি কোম্পানি। এছাড়া নিচে গেটের সম্মুখে দাঁড়ানো সারি সারি সিকিউরিটি গার্ড। কত আভিজাত্যপূর্ণ স্থান এটি! সবার বেশভূষায় কত সাজসজ্জা, অথচ সে বরাবরের মতোই অত্যন্তই সাধারণ। অফিসের ভেতরে আর কি প্রবেশ করবে? তার তো অফিসের সম্মুখে এসে দাঁড়ালেই নিজেকে অত্যন্ত নগণ্য লাগে। তৃতিকা আর বেশি কিছু ভাবতে চায় না। সে কোনো কিছু নিয়ে ভাবতে বসলে তার ভাবনা আর কখনো শেষ হয় না। আর এই ভাবনাতেই সে সামনের দিকে অগ্রসর হয়। অতঃপর ভেতরে গিয়ে লিফটে চড়ে সোজা উঠে যায় 8তলা ভবনে। গতকালই অফিসে এসে সে প্রথমবারের মতো লিফটে চড়েছিল। সে সময় জিনিসটা তার কাছে অনেকটাই আশ্চর্যজনক ও নতুন ছিল। ফলাফলস্বরূপ এটার ব্যবহার সম্পর্কেও সে খুব বেশি জানত না। তবে গতকাল শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখন একটা লিফটে একসাথে অনেক মানুষ উঠেছিল ইন্টারভিউ এর জন্য, আর সে তাদের ভিড়ে মিশে গিয়ে যথারীতি সঠিক স্থানে পৌঁছে যায়।
কিন্তু কোনোভাবেই সে তার ভেতরে থাকা ভয় কিংবা বিস্ময়কর অনুভূতির প্রকাশ করে না। কিন্তু যখন সিমরানের সাথে ফেরার পালা এলো, তখন অবশ্য ঠিকই সিমরানের কাছে লিফট সম্পর্কে সবকিছু সরল মনে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। যথারীতি এবার আর তার কাছে খুব বেশি ভেজালজনক মনে হলো না এই লিফট নামক যন্ত্রটাকে। তৃতিকাকে গতকাল ফোন করে আটতলাতেই আসতে বলেছিল, আর সে কথা মতো এখানেই এসেছে। তবে আটতলায় প্রবেশ মাত্রই সে যেন অনেকটাই বিস্মিত হয়। গতকাল আর তথা অফিসের সিওর সাথে বসে থাকা সেই বয়স্ক লোকটিকে তাকে দেখা মাত্রই হাসি মুখে তার দিকে এগিয়ে আসে। তাকে সে কিছুটা ইতস্তত বোধ করছে। তৃতিকা তাকে দেখা মাত্রই সালাম দিতেই লোকটি সালাম নিয়ে বলে, তুমি এসেছো? তোমারই অপেক্ষায় ছিলাম। এত দেরি করলে কেন? রাস্তায় জ্যামে আটকে পড়েছিলে নাকি? ও হ্যাঁ, আমার তুমি সম্বোধনে আবার বেশি কিছু মনে করো না যেন। তুমি কিন্তু আমার মেয়ের মতোই, তাই তুমি করেই ডাকছি। যাই হোক, তোমার জন্য সুখবর আছে, দ্রুত আমার সাথে এসো। আচমকা একসাথে এত কিছু বলার পর লোকটির এমন অভিব্যক্তিতে তৃতিকা সম্পূর্ণ ভড়কে গিয়েছে। বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। আজকে ভার্সিটিটাও এই অফিসে আসার কারণে মিস দিয়েছে। এই নিয়েও তাকে এক নতুন ঝামেলা পোহাতে হবে। কিন্তু যদি এখানে এসে কাজের কাজ আশানুরূপ কিছুই না হয়, তাহলে পুরো দিনটাই তার বরবাদ। তৃতিকা আর সময় নষ্ট না করে লোকটির সাথে তার পেছন পেছন অগ্রসর হয়। তবে যথাস্থানে পৌঁছাতেই তার বিস্ময়ের আর শেষ থাকে না। কোনো মতেই যেন কোনো কিছু বিশ্বাস করে উঠতে পারছে না। তার নাকি এই অফিসে জব হয়েছে, যদিও তা খুব বড় পর্যায়ের কিছু নয়, বরং সামান্য এমপ্লয়ি হিসাবে। কিন্তু এটাও যে তার কাছে বিশ্বাসযোগ্য নয়। গতকাল কত মানুষ ইন্টারভিউ দিয়েছে, সবার যোগ্যতায় ছিল তার চেয়ে বহুগুণে বেশি। এছাড়া তার ইন্টারভিউও ছিল জাতা পর্যায়ের। সেখানে তার এত বড় অফিসে চাকরি হয় কি করে? এ যেন অসম্ভব ব্যাপারটা। কিন্তু অবিশ্বাস করেও আর লাভ নেই, কারণ তৃতিকার সেখানে এক মুহূর্তও দাঁড়ানোর সময় হলো না। বরং তার পূর্বেই লোকটির সাথে ছুটতে হলো কিছু ফাইল কাউন্টারে। অতঃপর দীর্ঘ এক প্রক্রিয়ার পর তার ছোটাছুটির কাজ সমাপ্ত হয়। অবশ্য বেশিরভাগ প্রয়োজনীয় কাজগুলো সেই লোক তথা রফিক সাহেবই করে দিয়েছেন, আর তৃতিকা শুধু তার কথাই অনুসরণ করেছে। প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। এবার তার যাওয়ার পালা। রফিক সাহেব তাকে কিছু ফর্ম বুঝিয়ে দিয়ে যাওয়ার পথে বলল, আজকে আর স্যার কাজের জন্য অফিসে আসেননি, আর তোমার কাজ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। সময় করে ওদিন তাড়াতাড়ি অফিসে এসো, স্যারের সাথে দেখা করতে হবে। প্রথম দিনেই দেরি হলে আবার সমস্যা, স্যার এসব পছন্দ করে না। রফিকের কথা চুপচাপ শোনার পর সে শুধু কিঞ্চিত মাথা ঝাঁকায়। বর্তমানে তার একই সাথে আনন্দ কিংবা চিন্তা দুটোই হচ্ছে। একবার মনে হচ্ছে এসব স্বপ্ন, আবার মনে হচ্ছে এসবই সত্য। আর এটা যদি সত্য হয়, তবে যেন এই যাত্রায় তার জীবন সার্থক। এই একটা পার্ট টাইম জবে 14,000 টাকা, এ যেন আশ্চর্যজনক ব্যাপার। এ টাকায় তো তার পুরো মাস ধুমধাম করে চলে যাবে। এমনকি সে চাইলে কিছু টাকা তার বাড়িতেও পাঠাতে পারবে। বাড়ির অবস্থা তো তেমন ভালো না। তার কাকিমা না জানি কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তার কাছে টাকা পাঠায়। কিন্তু তবুও যে একটা সমস্যা থেকেই যাচ্ছে। তার চাকরি শুরু হতে চলেছে আর কিছুদিন পর, সোজা 1 তারিখ হতে। আর স্যালারি পেতে পেতে সে তো সোজা আগামী মাস শেষে। কিন্তু এতদিন পর্যন্ত সে কি করবে? এই মাসটা তো কোনো মতে
পার করতে হবে। না, কাকিমাকে ফোন করা ছাড়া আর উপায় নেই। গতকাল ফোন ধরেনি বিধায় সে আর ফোনও করেনি, কিন্তু আজ বাড়িতে গিয়ে নিশ্চিত আবারও ফোন করতে হবে, সাথে তার জব হয়ে যাওয়ার সুখবরটাও দিতে হবে। তৃতিকা এই ভাবনায় হাসি মুখেই অফিস থেকে বাড়িতে বেরিয়ে পড়ল, কিন্তু এর মধ্যে দুপুরে হেঁটে হেঁটে বাড়ি ফেরা যেন আর তার পক্ষে সম্ভব হলো না। অল্প কিছুটা পথ যেতেই তার দুর্বল শরীর ঝিমঝিম করে হেলতে দুলতে শুরু করে, মাথাটা বারংবার চক্কর দিচ্ছে যেন। এমন অবস্থায় নিজেকে একা সামলানো দায়। সে আর উপায় না পেয়ে ব্যাগ হাতে দেখে ৬০ টাকার মতো পড়ে আছে। এখন যদি গাড়ি করে বাড়ি যেতে চায় তবে তার এই পুরো টাকাটাই খরচ পড়বে, কিন্তু এখন যদি পুরো টাকাটাই যাতায়াতে খরচ করে তবে পরবর্তীতে সে কি করবে? বাড়িতে তার অবশিষ্ট টাকা নেই বললেই চলে। তৃতিকা আর বেশি কিছু ভাবতে পারে না, বারংবার মাথা ঘুরছে তার। টাকার চেয়েও বেশি চিন্তার বিষয় এখন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানো। এই অজানা শহরে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঠিকঠাক মতো বাড়ি ফেরানোর মতো কেউ নেই। এতটাই একা সে এই শহরে। টাকার হিসাব মাথা থেকে ছেড়ে সে একটা রিক্সা নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। টাকা গেল যাক, আগে সুস্থ মতো বাড়ি পৌঁছানো জরুরি, পরে চিন্তা না হয় পরেই করা যাবে। তৃতিকার ভাগ্যটা আজ এতই খারাপ যে এই কড়া রোদ্দুরেও রাস্তায় বিশাল এক যানজট লেগে রয়েছে। রিক্সা নিয়েও যেন তৃতিকার খুব বেশি একটা লাভ হলো না। এই রৌদ্রময় দুপুরে ট্রাফিক জ্যামের মাঝে আটকা পড়ে থাকতে হলো দীর্ঘ সময়। যার পুরো সময়টাই হুড় তোলা রিকশায় বসে সে দীর্ঘশ্বাস ফেলে নানান হিসেব নিকেশ কষতে লাগলো। এভাবেই দীর্ঘ সময় পর প্রায় সন্ধ্যা বিকেলে তার বাড়ি ফেরার সৌভাগ্য হলো। সারাদিন না খেয়ে থাকায় চোখে এখন সে সবকিছু ঝাপসা দেখছে। রিকশা হতে নিচে পা ফেলতেই যেন তার সম্পূর্ণ দুনিয়াটা এক পাক ঘুরে গেল। এরই মধ্যে আবার ব্যাগ থেকে ৬০ টাকা বের করে রিকশাওয়ালাকে দিতেও যেন তার বেশ অনুশোচনা হলো, কিন্তু এরপরও তার বিপত্তি কমে না। এত যানজট ঠেলা দীর্ঘ রাস্তা পেরিয়ে আসায় রিকশাওয়ালা মামা গুনে গুনে আরও ৪০ টাকা বেশি চেয়ে বসলো। এতেই যেন তৃতিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে আবার ৪০ টাকা কোথায় পাবে? তার ঘরে হয়তো শেষ ১০০ টাকা পড়ে রয়েছে, এটা তার শেষ সম্বল। রিকশাওয়ালা যেভাবে টাকার জন্য জেঁকে বসেছে তাতে বাদবাকি টাকা না দিয়েও উপায় নেই। শেষমেশ সে বাধ্য হয়ে রিকশাওয়ালাকে অনেক অনুরোধ করলো, তবুও কোনো লাভ হলো না। সে আরও বেশি বিপত্তিকর অবস্থাতে পড়ে যায়। পরক্ষণেই আর দেরি না করে রিকশাওয়ালাকে বাড়ির বাহিরের রাস্তায় রেখেই সে চলে যায় ঘর থেকে টাকা আনতে, কিন্তু নিচতলা অবধি আসতেই তার পা থমকে যায়। নিচতলার বাড়িওয়ালার বাসার সামনে তার আসিফ ভাই দাঁড়িয়ে, উঁচু লম্বা সুঠাম দেহের এক সুদর্শন পুরুষ। হাসি খুশি তার মুখশ্রী, তবে কপালে কিঞ্চিত দুশ্চিন্তার ভাঁজ, কিন্তু সে ভাঁজ যেন তৃতিকাকে দেখা মাত্রই মিলিয়ে যায়। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃতিকার দিকে এগিয়ে আসে। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? সে কতক্ষণ হলো তোকে ফোন দিচ্ছি, তোর ফোন কোথায় রে? তোর হুঁশ আছে কোনো? সে কখন থেকে তোর জন্য টেনশন করে যাচ্ছি, এতদিন পর এখানে এসে দেখি তুই নেই। আমি তো ভেবেই কুল পাচ্ছি না তোর কি থেকে কি হলো। আসিফ হলো তৃতিকার সেই কাকিমার তথা আমিনার একমাত্র ছেলে, যার সাথে বিয়ে দিয়ে তৃতিকাকে বৌমা করতে আমিনার এত সব তোড়জোড়। তবে এই বিয়ের পরিকল্পনা নিয়ে আসিফ কিংবা তৃতিকা কেউই কিছু জানে না। তাদের কথোপকথন
হতে সব কিছুই হয় ভাই বোন হিসাবে। আসিফ তৃতিকার চেয়ে বয়সে যথেষ্ট বড়। শহরের এক প্রান্তে মোটামুটি এক বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। মাস শেষে যা পায় তা পরিমাণে খুব বেশি না হলেও ছেলেটা অনেক চমৎকার ব্যক্তিত্বের হওয়ায় এই পুরো টাকাটাই সে নির্দ্বিধায় তার বাড়ির মানুষগুলোর জন্যই খরচ করে। আর এখন তার দায়িত্বের মাঝে তৃতিকাও অন্তর্ভুক্ত হলো। তৃতিকা খেয়াল করে দেখলো তার আসিফ ভাই বাড়িওয়ালার সাথে হাসিখুশি মনে কথা বলছিল। বাড়িওয়ালাকে এমন হাসিখুশি দেখে সে কিছুটা অবাক হয়। গত কটা মাসের বাড়ি ভাড়া টাকা না দেওয়ায় বাড়িওয়ালা তার দিকে ঠিকমতো মুখ ফিরিয়েও তাকায় না, অথচ এখন তাকে তার সামনে দেখে কেমন খুশি মনে হচ্ছে, হাসছে। তবে সে এসবে তোয়াক্কা না করে সরাসরি আসিফের উদ্দেশ্যে কিছুটা বিস্ময়ের সাথে বলে, আসিফ ভাই তুমি এখানে কিভাবে এলে? তার কথা শুনে আসিফ ততক্ষণেই কিছু বলতে চায়, কিন্তু কি যেন ভেবে পরক্ষণেই বলে, আচ্ছা এসব না হয় পরে কথা হবে, আগে তোর ঘরে নিয়ে চল, কথা আছে তোর সাথে। তৃতিকাও তার কথা মতো তাকে নিয়ে উপরে যেতে চায়। সেও যেন বুঝতে পেরেছে আসিফ কেন তার কথাটা এড়িয়ে গেল। বাড়িওয়ালা তার সম্পর্কে সঠিকভাবে কিছু জানে না। সে যে এক পলাতক ব্যক্তির ন্যায় এই শহরে, তা বাড়িওয়ালা জানলে হয়তো অনেক কিছু মনে করে বসবে। তবে আসিফকে নিয়ে দোতলায় যাবার পথেই তার আচমকা মনে পড়ল রিকশাওয়ালাকে টাকা দেওয়া হয়নি। সে দ্রুত আসিফের উদ্দেশ্যে বলল, ভাই তোমার কাছে 40 টাকা হবে? রিকশাওয়ালা মামাকে দিতে হবে, উনি গেটের বাহিরে দাঁড়িয়ে। আমি ভুলে গিয়েছিলাম প্রায়, আমি না হয় ঘরে গিয়ে বাকি টাকা। ধুর পাগলি, তোকে কেন টাকা দিতে হবে? আর হ্যাঁ, টাকা কেন থাকবে না, এই নে। আচ্ছা তুই থাক, আমি গিয়ে দিয়ে আসছি। এই বলে আসিফ সিঁড়ি বেয়ে নিচে নামতে চাইলে তৃতিকা দ্রুত তাকে বাধা দিয়ে ব্যাগ থেকে ঘরের চাবিটা বের করে আসিফের হাতে ধরিয়ে দিয়ে বলে, জার্নি করে এসেছো, তোমাকে আর নিচে যেতে হবে না। চাবিটা নাও, ঘরে গিয়ে চুপচাপ করে বসো, আমি গিয়ে রিকশাওয়ালার ভাড়া দিয়ে আসছি। তার কথা শুনে আসিফ আর জোর করে না, তাকে টাকাটা দেয় আর এমনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে তৃতিকা যেন মাথা ঝিমঝিম করে ওঠে এবং তৎক্ষণাৎ সে সিঁড়ি থেকে পড়ে যেতে নিলে অমনি পেছন থেকে আসিফ শক্ত হাতে তাকে ধরে সামলায় এবং কিছুটা অবাক স্বরে বলে, কি রে, আসতে যাবি তো? এক্ষুনি তো পড়ে যেতে নিয়েছিলি। তৃতিকা নিমিষেই অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে নিচে নামতে শুরু করে। তবে এরই মাঝে এই সন্ধ্যায় আচমকা নিচে বাড়িওয়ালার সেই বখাটে ছেলের সামনাসামনি হতে হয় তাকে। ছেলেটা সিগারেটের ধোঁয়া তুলতে তুলতেই তার বাসার দিকে যাচ্ছে আর অমনি মাঝ রাস্তায় এসে তৃতিকা তার সামনে পড়ে। সিগারেটের ধোঁয়া আর ছেলেটির অদ্ভুত গা ছমছমে অভিব্যক্তিতে নির্মিষেই তৃতিকার ভেতরটা কেঁপে ওঠে। যদিও ছেলেটা শুধু তার দিকে একবার মুখ তুলে তাকিয়ে বিশ্রী দৃষ্টিতে তাকিয়েছে, সামান্য হেসে নিজের ঘরের ভেতর ঢুকে পড়ে। অথচ এই হাসি আর চাহনিতে তৃতিকার গলা শুকিয়ে গিয়েছে। সে সর্বক্ষণ চেষ্টা করে অন্তত এই লোকটার সামনে যেন তাকে না পড়তে হয়। তবুও তার অভাগা কপালে এই লোকটির সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যায়। তৃতিকা আর এসব নিয়ে বেশি ভাবতে চায় না। দ্রুত টাকাটা রিকশাওয়ালাকে দিয়ে সে দ্রুতই দোতলায় চলে আসে। চাকরিটা সত্যি সত্যি কপালে থাকলে সে মরে গেলেও আর এই বাড়িতে থাকবে না। বাড়িওয়ালাকে সব টাকা শোধ করে দিয়ে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাবে। ছোট ঘরের এক কোণায় অত্যাধিক পরিমাণে শাক সবজির
মশলা বাজারের ব্যাগ জড়সড় করে রাখা। আসিফ এখানে আসার পূর্বে তার মায়ের কথা মতো সবকিছুই কিনে এনেছে তৃতিকার জন্য। তৃতিকা খোঁজ বাকিদের মতো সেও জানতো না, তবে গতকাল রাতে হুট করে তার মা তাকে তার খোঁজ সহ কিছু টাকা পাঠিয়ে দেয়। তখন সে অত্যাধিক পরিমাণে বিস্মিত হলেও শেষমেশ তৃতিকার খোঁজে তার বাড়ি অবধি চলে আসে। কিন্তু এখানে এসে এই ছোট ঘরের হাল দেখে সে বেশ অবাক হয়। তারা এখন সব হারিয়ে পূর্বের তুলনায় নিম্নবিত্তের আওতায় চলে এলেও তাদের পরিবারের কেউই কখনো এমন পরিবেশে এমন জায়গায় থাকেনি। অথচ তালুকদার বাড়ির মেয়ের আজ এই অবস্থা দেখে সে বেশ আশ্চর্য হয়। আসিফ তৃতিকার ভাঙাচোরা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। তৃতিকা তার জন্য আনা চাল ডাল থেকেই অতি দ্রুত রান্না বসিয়ে দিয়েছে। তৃতিকাকে এখানে দেখে আসিফ যেমন বিস্মিত, তেমনি আসিফের এখানে আসাটা যেন তৃতিকার কাছেও বেশ অবাক করার মতো। তৃতিকা ঘরের একপাশে রান্না করতে করতে আসিফের উদ্দেশ্য বলে, আসিফ ভাই, তোমাকে এত সব কিছু কে আনতে বলেছে? আমি একা একা এত সব কদিনে খাবো? ওর কথা শুনে আসিফ চারপাশের ভাঙাচোরা দেয়াল হতে নজর সরিয়ে সরাসরি তৃতিকার দিকে ফিরে তাকায়। কিছুটা নিস্পৃহেই বলে ওঠে, এত কিছু কোথায়? অল্পই তো নিয়ে এলাম। আর হ্যাঁ শোন, তোর এখানে যে ফ্রিজ নেই তা মা বলেছিল, তাই কিছু মাছ আর মাংস তোর বাড়িওয়ালাকে বলে তাদের ফ্রিজে রেখে এসেছি, মনে করে নিয়ে এসে রান্না করে খাস। আসিফের কথা শুনে তৃতিকা যেন ভূত দেখার ন্যায় চমকে উঠল। সে দ্রুত চুলোর কাছ থেকে সরে এসে আসিফের কাছে এসে বলে, এটা তুমি কি করেছো? তৃতিকার এমন অভিব্যক্তিতে আসিফ কিছুটা ভড়কে গিয়ে বলে, কেন রে, কি করলাম আবার? তুমি জানো ওনারা ভাড়াটিয়াদের জিনিসপাতি না বলেই খেয়ে নেয়, এজন্য কারো প্রয়োজন পড়লেও তাদের ফ্রিজে তাদের বাড়িতে কিছু রাখতে যায় না ফ্রিজে। তৃতিকার এহেন কথা শুনে আসিফের মুখের আকৃতি যেন বিগড়ে যায়। কপাল কুঁচকে আশ্চর্যের স্বরে বলে, বলিস কি রে, এ কেমন লোকজন রে বাবা? আর দুনিয়াতে এত বাড়িঘর থাকতে এমন অদ্ভুত বাড়িতে থাকিসই বা কেন? তো কি করব, আর উপায় কি? উপায় কি মানে? আচ্ছা শোন, তোর বাড়ি ভাড়া হয়তো বাকি ছিল, বাড়িওয়ালার কাছে যেতেই বকেয়া টাকা চেয়ে বসেছিল, তাই আমি ওটাও দিয়ে এসেছি। আসিফের এই কথা শুনে তৃতিকা যেন কিছুটা বিরক্তই হলো। সে বিরক্তির স্বরে আসিফের উদ্দেশ্যে আওড়ায়, তোমাকে এসব কে করতে বলেছে? আর তোমাকে এখানে আসতেই বা বলেছে কে শুনি? নিশ্চয় কাকিমা বলেছে, তাই না? তো আর কে বলবে? গত রাতে মা কিছু না বললে আমি তো কিছু জানতেও পারতাম না। দেখেছো তোমার মাটা কেমন? কাল কতবার ফোন করলাম অথচ ধরলো না। আর এদিকে ছেলেকে পাঠিয়ে দিয়েছে এত সব বাজার সদাই দিয়ে আসতে। আচ্ছা হয়েছে, আর মেজাজ দেখাতে হবে না। এখন আমাকে এটা বল, এসবের মানে কি? পুরো গ্রাম মহল্লায় ছড়াছড়ি তালুকদার বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এখন তো এমনও খবর বের হচ্ছে যে তুই নাকি কোথাকার না কোথাকার ছেলের সাথে পালিয়ে চলে গিয়েছিস। এ নিয়ে সবার কত সিসি কাণ্ড। অথচ কাল রাতে আচমকা মা ফোন করে বলল তুই নাকি এখানে আছিস। মা যে তোর খোঁজ জানে, এতেই তো আমি আশ্চর্য হয়েছি। আবার বলেছে তোর বিষয়ে যেন কাউকে কিছু না বলি। আচ্ছা আমাকে খুলে বলতো এসবের মানেটা কি? আসিফের কথায় তৃতিকার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তার নামে যে গ্রামে এমন মিথ্যা অপবাদ ছড়েছে এই ভেবেই তার মনটা বিষিয়ে যাচ্ছে। তবে সে নিজেকে দৃঢ় রেখেই একে একে সব কিছু আসিফকে বলতে শুরু করে। আসিফ ও সব কিছু শুনে প্রচণ্ড অবাক হয়। তার মায় যে এত সব কিছু করেছে তা নিতান্তই আশ্চর্যের বিষয়। আবার তৃতিকার পড়াশোনার জন্য এত কিছু
করাতে মায়ের প্রতি তার একটা বিশেষ ভালো লাগাও কাজ করছে। কিন্তু এরই মধ্যে আবার তার কিছু বিষয় মাথায় এলেও সে কিছু একটা ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তৃতি, তুই কেন এত কষ্ট করছিস বলতো? কাকুর তো জমি জমা কম ছিল না, এখনো যা আছে তার সবটাই তো তোর। তাহলে এগুলো কাজে লাগালেই তো হয়, বাবা কাকাদের কাছ থেকে জমি জমাগুলো বুঝে নিলেই হয় না? আসিফের কথা শুনে তৃতিকার কপাল খানিকটা কুঁচকে যায়। সে কিছুটা ভাবুক স্বরে বলে, বাবার কিসের জমি জমার কথা বলছো? আমি তো জানি বাবা কাকাদের সব কিছুই মহামারী আর নদী ভাঙনেই শেষ হয়েছে। তাহলে? আরে কি বলিস এসব, তুই তো দেখি কিছুই জানিস না। আমাদের দাদা ভাইয়ের অনেকটা জমি বিক্রি করে অনেক আগে কাকা শহরের দিকে কিছু জমি জমা করে রেখেছিল। এই নিয়ে দাদা ভাই আর কাকার মাঝে কিছুদিন দ্বন্দ্বও হয়েছিল। যদিও আমি এসব খুব বেশি জানি না, কারণ তুই তো জানিসই এত বড় হওয়ার পরও বাবা কাকারা এসব বিষয়ে আমার হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে আমিও কখনো তাদের এসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। কিন্তু এইটুকু জানি যে কিছু ভেজাল থাকলেও কাকুর অনেকটা সম্পত্তি তোর পাওয়ার কথা। তুই চাইলে আমি না হয় তোর বিষয়টা নিয়ে কোনো একসময় বাবা কাকাদের সাথে বসবো। তালুকদার বাড়ির মেয়ে হয়েও তোর এই অবস্থা তো মানার মতো না। তৃতিকা আসিফের কথাগুলো অবাক হয়ে শোনে। এটা মিথ্যে নয় যে তারা কাকারা জমি জমার বিষয়ে এখনো ছেলে সন্তানদেরও হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে তো সে হলো মেয়ে, যথারীতি তার এইসব বিষয় নিয়ে ভাবার মতো কোনো সুযোগও হয়নি। তবে আসিফের কথাটাও সে ফেলতে পারল না। ঘটনা যদি সত্যি হয় তবে এটার তো একবার খোঁজ খবর চালাতে হবে। আপাতত এসব থাক, পরে না হয় সময় করে একবার তার কাকিমার সাথে এসব নিয়ে আলোচনা করা যাবে। আপাতত সে তার যথাসাধ্য চেষ্টায় আসিফের জন্য রাতের রান্না করে, এক প্রকার জোর করেই খাইয়ে দাইয়ে আপ্যায়ন করে। এদিকে আসিফ ও তার আর বেশি রাত না করে তৃতিকাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যায়। যদিও তৃতিকা তার চাকরির বিষয়ে বলায় আসিফ যথেষ্ট খুশি হয়, তবুও সে কিছু টাকা বেশি দিতে ভোলে না। আজ রাতে বেশ ভালোই রান্নাবান্না হয়েছে তৃতিকার ছোট্ট ঘরখানায়। রাতের খাবার দাবার শেষ করে বিছানার এক কোণায় চুপটি করে বসে রয়েছে সে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তার ডিপার্টমেন্টের বই পুস্তক। এসব দৌড়াদৌড়িতে ঠিক মতো পড়াশোনায় আর হচ্ছে না। তবুও আজ আসিফ যাওয়ার পর প্রায় অনেকটা সময় নিয়ে পড়ার চেষ্টা করলেও কেন যেন পড়ায় মন বসতে পারছে না। এরই মাঝে সে তার মন ভালো করার মানুষ তথা আমিনা কাকিমাকে ফোন করে। আজ ভাগ্যক্রমে প্রথম কলেই আমিনা ফোনটা ধরে। শুরুতেই বিস্তৃত সালাম বিনিময়ের পর আমিনার হাসি খুশি অভিব্যক্তিতে তৃতিকার উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তৃতি, আসিফ আজ তোর ওখানে গিয়েছিল তো? ঠিক মতো বাজার সদাই করে দিয়েছে? কোনো কিছু লাগলে এখন থেকে সোজা ওকে ফোন করবি, ও তোর কাছে সব কিছু নিয়ে হাজির হবে। আর কিছুদিন কষ্ট কর, দেখিস তোর কাকিমা তোর জন্য ওই কি জানি কয়, সারপ্রাইজ নাকি, ওইটাই দিব তোকে। আমিনার এহেন কথায় তৃতিকা কিছুটা অবাক হলেও আকস্মাৎ হেসে ফেলে। পরক্ষণে কিছুটা উৎসুক কণ্ঠে বলে, তুমি আমায় সারপ্রাইজ দেবে? কি সারপ্রাইজ দেবে এখনই বলো না প্লিজ। এভাবে একে একে দুজনের মাঝে খুনসুটি ও মজাদার দীর্ঘময় এক কথোপকথন চলতে থাকে। আর একটা পর্যায়ে এসে তৃতিকার আচমকা আসিফের বলে যাওয়া সেই জমিজমার বিষয়টা মাথায় আসে। তখনই সে কিছুটা আগ্রহী হয়ে আমিনার উদ্দেশ্য বলে, আচ্ছা কাকিমা, তোমায় না একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। তুমি জানো কিনা জানি না, কিন্তু
আমি শুনলাম আমার বাবার নাকি এখনো শহরের দিকে কিছু জমিজমা আছে, যদিও সেগুলো নাকি কিছুটা ভেজালের, কিন্তু কাকারা যদি একটু ব্যবস্থা করে দেয় তাহলে ওসব নাকি আমার নামে। তৃতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বে তৃতিকাকে বিস্মিত করে দিয়ে আকস্মাৎ আমিনা তার রুক্ষস্বরে বলে, এসব জেনে তুই কি করবি? তোকে এসব বিষয় কে বলেছে শুনি? আচমকা তার কথার স্বর এমন পাল্টে যেতে দেখে তৃতিকা খানিক অবাক হয়, তবুও সে নিজেকে তটস্থ করে বলে, কেন কাকিমা, আমি কি কিছু ভুল? হারামজাদি, তোর জন্য এত কিছু করতেছি, তবুও তোর হয় না। ওই এক টুকরা জমিজমা কি আছে, ওটার জন্যই এখন খামচা পাড়ছিস? শালি হতচ্ছাড়ি, আবার যদি কখনো দেখেছি এসব নিয়ে কথা পিড়াপিড়ি করতেছিস, বিশ্বাস কর এই আমিনা তোরে মাটিতে গায়রা রাখবো কয়া দিলাম। পড়তে পাঠাইছি, মন দিয়া পড়, নয়তো আর বেশি কিছু কইলাম না। কাকিমা। তৃতিকার কথা বলার যেন কোনো সুযোগই হয় না। আকস্মিক এমন ঘটনা যেন তার কাছে স্বপ্নের মতো ঠেকছে। তার কাকিমা এইমাত্র তাকে এইসব কথা বলল, এসব সে কি করে বিশ্বাস করবে? শুধুমাত্র এই জমি নিয়ে এইটুকু জিজ্ঞেস করায় তাকে তার কাকিমা এত কথা শুনিয়ে দিল। আসলে সবাই তার কাছে চাইটা কি? এমন কি রয়েছে যা সে জানে না? তৃতিকা এত কিছু ভেবে উঠতে পারে না, তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে, যেন হঠাৎ করেই সব কিছু বদলে গিয়েছে। এতদিন যাকে ভরসা করে পাশে পেয়েছে সেই কাকিমার মুখ থেকে এমন কথাগুলো শুনে তৃতিকা ভেতরে ভেতরে তীব্রভাবে ভেঙে পড়েছে। কেমন একটা চাপা কষ্ট আর অপমান বোধ তার বুকের মধ্যে জমাট বেঁধে আছে। সে চুপ করে বসে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। ফর্সা গাল ভিজে সিক্ত হয়, নাকের পাটা ফুলে লাল হয়ে ওঠে, আর সে শুধু ভাবতে থাকে এই দুনিয়ায় সে আসলে কার কতটা আপন? এমন কেউ কি আছে যে সত্যি সত্যি শুধুমাত্র তারই হবে, সব সময় সর্বক্ষেত্রে তার ভেতরটাকে বুঝবে, তাকে বিনা স্বার্থে ভালোবাসবে? আর এখনও এমন কি কি অজানা রয়েছে যা সে এখনও জানে না? বাতাস থমথমে হয়ে ওঠে, ঘরের নিস্তব্ধতার ভেতর শুধু তৃতিকার নিস্তব্ধ কান্না। ঘরের নিস্তব্ধতার ভেতর শুধু তৃতিকার নিঃশব্দ কান্না আর একরাশ প্রশ্ন ছড়িয়ে থাকে, যা সর্বদাই ন্যায় উত্তরহীন। চলবে, এর রেসপন্স করলেই দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি দিব। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।